গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তো আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধ্যায়, যেটি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং মানবদেহের অধ্যায়গুলো এখান থেকেই শুরু হয়েছে, যার নাম মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। তো আমি এজি স্যার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বায়োলজি, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে চলো দেখে নেওয়া যাক আমাদের আলোচ্য বিষয়গুলো কী কী। আজকে আমাদের আলোচ্য বিষয় আছে খাদ্য ও পুষ্টি, পরিপাক পদ্ধতি, পরিপাক কী, পরিপাকের প্রকারভেদ, যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক, পরিপাকতন্ত্র কী তথা মানবদেহে পরিপাকতন্ত্র দেখতে কেমন বা তার কাজ কী, সে সম্পর্কে আমরা আজকে বিশেষভাবে জানব। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। পরিপাক সম্পর্কে আসলে বলতে গেলে তোমাদেরকে প্রথমেই যেটা বলতে হয়, অনেকেই পরিপাক ও বিপাক এই শব্দ দুটির মধ্যে একটা কনফিউশন তৈরি করে ফেলে। আসলে পরিপাক কী এবং বিপাক কী, এই দুটা জিনিস জানা বোধহয় আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত। তোমরা শব্দ দুটির দিকে একটু ভালো করে খেয়াল করো। পরিপাক অর্থাৎ পরিপাক নালীতে যে পাক বা রান্না হয়, অর্থাৎ আমাদের পরিপাক নালীতে যে বিশেষ প্রক্রিয়াগুলোর মাধ্যমে আমাদের খাবারগুলো হজম হয় বা যে খাবারগুলো রক্তে শোষিত হয়, সেটি হচ্ছে পরিপাক, বা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত, সেটি হচ্ছে পরিপাক। এখন তুমি যদি অন্যভাবে চিন্তা করো, বিপাক অর্থাৎ বিশেষভাবে পাক বা রান্না, অর্থাৎ আমাদের দেহের কোষগুলোতে প্রতিনিয়ত যে বিশেষ প্রক্রিয়া বা বিক্রিয়াগুলো সংঘটিত হচ্ছে, যার মাধ্যমে কোষ আমাদের কোষে জমে থাকা খাদ্যগুলোকে অক্সিজেনের সহায়তায় ভেঙে শক্তি উৎপন্ন করছে এবং দেহের বিভিন্ন কাজে এই শক্তিটাকে সে ব্যবহৃত করছে, এই প্রক্রিয়াটাকে বলা হবে বিপাক। অর্থাৎ বিপাক হচ্ছে সারা দেহের, সমগ্র দেহের যে কোনো জায়গায় ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর একটা সমষ্টিক প্রক্রিয়া বলতে পারো। আর পরিপাক হচ্ছে শুধুমাত্র তোমার পরিপাক নালীতে ঘটে যাওয়া বিশেষ ঘটনাগুলো, যার মাধ্যমে আমাদের দেহের খাদ্য কণাগুলো ভেঙে একদম সহজ সরল খাদ্য উপাদানে পরিণত হয়। আচ্ছা, তো আমরা যেহেতু খাদ্য নিয়ে আলোচনা করছি, খাদ্য বা পুষ্টি কেন আমাদের জন্য দরকার একটু আমাদের হয়তো জেনে রাখা উচিত। আমাদের মানব দেহে আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করে থাকি, আমাদের এই কাজগুলোর জন্য, আমাদের দৈহিক শক্তির জন্য আমাদের পুষ্টির দরকার। আমাদের প্রতিনিয়ত আমরা যে রোগগুলোর সম্মুখীন হই, সেখান থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের শরীরের যে অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটাকে বৃদ্ধির জন্য আমাদের পুষ্টি দরকার। অর্থাৎ তোমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তোমার বেঁচে থাকার জন্য শক্তি দরকার, পুষ্টি দরকার। এবং আমাদের এই প্রয়োজনীয় শক্তিটা আমরা পেয়ে থাকি পুষ্টি থেকে। পুষ্টি কোথা থেকে পাই? অবশ্যই বিভিন্ন ধরনের যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, সেই খাবার থেকে। অর্থাৎ আমাদের দেহের এই শক্তির উৎস প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক খাদ্য। এই খাদ্যের যে উপাদানগুলো আছে, সেগুলো সাধারণত দুই প্রকার। কি কি? জটিল খাদ্য উপাদান ও সরল খাদ্য উপাদান। জটিল খাদ্য উপাদান এবং সরল খাদ্য উপাদান কারা? জটিল খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড, যারা সহজেই আমাদের খাদ্যনালীতে গিয়ে বা আমাদের পরিপাক নালীতে গিয়ে ভেঙে যায় না। তাদেরকে ভাঙতে হলে বেশ কিছু বিক্রিয়া সংঘটিত হতে হয়, যাদেরকে ভাঙতে গেলে বেশ কিছু হরমোন, এনজাইমের সাহায্যের প্রয়োজন হয়, যাদেরকে ভাঙতে গেলে বেশ কিছু গ্রন্থির বিভিন্ন ধরনের কাজ করতে হয়। অর্থাৎ এই জটিল খাদ্য উপাদানগুলোকে সহজে পরিপাকযোগ্য করে তোলার জন্য, সরল উপাদানে ভেঙে নেওয়ার জন্য অনেকগুলো ঘটনা ঘটাতে হয়।
তারাই হচ্ছে জটিল খাদ্য উপাদান, যাদেরকে আমরা সহজে চাইলেই আমরা রক্তে শোষণ করতে পারি না, চাইলেই আমরা হজম করতে পারি না, তারা হচ্ছে জটিল খাদ্য উপাদান। আর সরল খাদ্য উপাদান কারা? পানি, ভিটামিন ও খনিজ পদার্থ। এই উপাদানগুলো খাওয়া মাত্র এগুলো আমাদের রক্তে চলে যায় এবং রক্ত থেকে বিভিন্ন কোষে চলে যায়। অর্থাৎ এদেরকে হজম করা বা এদেরকে পরিপাক করার জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। অর্থাৎ উইদাউট এনি টাইম, তুমি এভাবে মনে রাখতে পারো, উইদাউট এনি টাইম, উইদাউট নো টাইম দে ক্যান ডাইজেস্ট। পানি, ভিটামিন ও খনিজ পদার্থ এরা কোনো সময় ছাড়াই সরাসরি রক্তে শোষিত হয়ে যায় এবং সেখান থেকে কোষে চলে যায়। কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন বা লিপিড এটা করতে পারে না। অর্থাৎ এদের জন্য বিশেষভাবে ভাঙনের প্রয়োজন হয়। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে অবশ্যই এগুলো সম্পর্কে আরেকটু জানবো। চলো পরবর্তী স্লাইডে চলে যাওয়া যাক। তো আমরা এখন একটু পরিপাক পদ্ধতি সম্পর্কে জানবো, যে জটিল খাদ্য উপাদান যেগুলো আছে, জটিল খাদ্য উপাদান এগুলো বিভিন্ন রকম এনজাইমের প্রভাবে সরল খাদ্য উপাদানে পরিণত হয়। অর্থাৎ জটিল খাদ্য উপাদান যেহেতু রক্তে সরাসরি শোষিত হতে পারে না, যেহেতু আমরা চাইলেই এদেরকে হজম করতে পারি না বা পরিপাক করতে পারি না, তাই এদের পরিপাকের জন্য, এদেরকে ভাঙনের জন্য, এই জটিল খাদ্য উপাদানগুলোকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র সরল উপাদানে ভাঙনের জন্য আমাদের কি দরকার? এনজাইম। আচ্ছা, এখানে আমার একটি লেখার মিস্টেক আছে। এটি একটি সরল খাদ্য উপাদান হওয়া উচিত ছিল, দুইবার উপাদান চলে এসেছে, তোমরা একটু অবশ্যই বুঝে নিবে। খেয়াল করে দেখো, কার্বোহাইড্রেট সাধারণত বিভিন্ন ধরনের এনজাইম, এখানে কার্বোহাইড্রেটকে বিভিন্ন ধরনের এনজাইম বলতে গেলে বলতে হবে অ্যামাইলোলাইটিক এনজাইমের কথা। অর্থাৎ কার্বোহাইড্রেটকে পরিপাককারী বা কার্বোহাইড্রেটকে ভাঙতে সহায়তাকারী এনজাইমগুলোকে একত্রিতভাবে আমরা বলি অ্যামাইলোলাইটিক এনজাইম। সেগুলো টায়ালিন হতে পারে, মল্টেজ হতে পারে, বা সুক্রেজ, ল্যাকটেজ, এরকম বিভিন্ন ধরনের অ্যামাইলেজ, বিভিন্ন ধরনের এনজাইম হতে পারে। তো কার্বোহাইড্রেট, এই বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট পরিপাককারী এনজাইম, যাদের গ্রুপকে আমরা অ্যামিলোলাইটিক এনজাইম বলি, তাদের সহায়তায় ভেঙে সরল খাদ্য উপাদান তথা গ্লুকোজে পরিণত হয়। এই গ্লুকোজ সরাসরি রক্তে শোষিত হতে পারে, সরল খাদ্য উপাদান সরাসরি রক্তে শোষিত হতে পারে এবং তাকেই কিন্তু আমরা বলে থাকি শোষণ। আবার দেখো, প্রোটিন বা আমিষ তুমি যাই বলো না কেন, এই প্রোটিনকে তার সরল উপাদান অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডে পরিণত করার জন্য আরও একটা গ্রুপ অফ এনজাইমস কাজ করে, যাদের আমরা বলি প্রোটিওলাইটিক এনজাইম। এই প্রোটিওলাইটিক এনজাইমের গ্রুপে তুমি কাইমোট্রিপসিন, ট্রিপসিন, আরও অ্যামিনোট্রিপসিন, বিভিন্ন ধরনের প্রোটিন পরিপাককারী এনজাইমের নাম বলতে পারো। যেই এনজাইমগুলোর কার্যকারিতায় বিভিন্ন ধরনের প্রোটিন বা আমিষ ভেঙে আরও ক্ষুদ্র উপাদান অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড বা সরলতর উপাদান অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। পরবর্তীতে এই অ্যামাইনো অ্যাসিডই কিন্তু রক্তে সরাসরি শোষিত হতে পারে। অর্থাৎ গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড এরা সরল উপাদান, সরল খাদ্য উপাদান, যারা সরাসরি রক্তে শোষিত হতে সক্ষম। পরবর্তীতে আসবে লিপিড বা ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্য, তুমি যেভাবেই বলো। এই লিপিড জাতীয় খাদ্যগুলোকে পরিপাকের জন্য যে এনজাইম গ্রুপ কাজ করে তাদের আমরা বলি লাইপোলাইটিক এনজাইম। একটি বিষয় অবশ্যই খেয়াল করবে, এই খাদ্য উপাদানগুলোর সাথে তাদের এনজাইমের কিন্তু একটি মিল আছে। আমরা প্রথম অধ্যায়ের চ্যাপ্টার 3-তে ক্লাস করেছিলাম, যদি তোমাদের মনে থাকে। সেখানে এনজাইমের নামকরণের কিছু বিশেষ পদ্ধতি ছিল, কিছু বিশেষ কারণে এনজাইমের নাম বিভিন্নভাবে ব্যাখ্যা করা হতো। সেটা অবশ্যই তোমরা যদি না পড়ে থাকো, অবশ্যই প্রথম পত্র বইটি খুলে চ্যাপ্টার 3-এর এনজাইম অংশটি থেকে পড়ে নেবে। আর আমার ইচ্ছা আছে আমি পরবর্তীতে এই টপিকগুলো নিয়ে কিছু ভিডিও বানাবো, দেখা যাক। তো এইখানে লিপিড থেকে লাইপোলাইটিক এনজাইমের গ্রুপটার নাম এসেছে। লাইপোলাইটিক এনজাইম বলতে এখানে তোমার গ্লিসারোলাইসোলাইজ, গ্লিসিনেজ, এরকম বিভিন্ন ধরনের এনজাইমের, লাইপেজ, বিভিন্ন ধরনের এনজাইমের নাম আসবে। যেই সকল এনজাইমের কার্যকারিতায় লিপিড পরবর্তীতে ভেঙে গিয়ে
আরও ক্ষুদ্রতর আরও সরল উপাদানে পরিণত হয়, যাদের আমরা বলি ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। এই ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পরবর্তীতে আরও কিছু বিভিন্ন প্রক্রিয়া আছে যাদের মাধ্যমে সরাসরি রক্তে শোষিত হতে পারে। অর্থাৎ আমাদের পরিপাক পদ্ধতিতে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আমাদের যে জটিল খাদ্য উপাদানগুলো ছিল সেগুলো বিভিন্ন ধরনের এনজাইমের কার্যকারিতায় সেগুলো আরও সরলতর খাদ্য উপাদানে পরিণত হচ্ছে এবং পরবর্তীতে সেই সরলতর খাদ্য উপাদান সরাসরি রক্তে শোষিত হওয়ার যে প্রক্রিয়া সেটিকেই আমরা বলি শোষণ। ওকে, একটু খেয়াল করে আবার শুনো, আমরা যে জটিল খাদ্য উপাদানগুলোর কথা বলছি সেগুলো ভেঙে গিয়ে সরলতর খাদ্য উপাদানে পরিণত হওয়াটা হচ্ছে পরিপাক, এবং পরবর্তীতে এই সরলতর উপাদানগুলো রক্তে শোষিত হওয়ার প্রক্রিয়াটির নাম হচ্ছে শোষণ। অর্থাৎ এই স্লাইডটা থেকেই আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি পরিপাক কী ও শোষণ কী। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো আমরা এখন আমাদের পরবর্তী স্লাইডটিতে চলে যাব। তো এবার চলে আসলো পরিপাক কী। অলরেডি আমরা জানি পরিপাক কী। পরিপাক হচ্ছে যেই জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে জটিল খাদ্যবস্তু বিভিন্ন হরমোনের প্রভাবে ও এনজাইমের সহায়তায় ভেঙে সরল ও তরল এবং দেহকোষে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাকেই পরিপাক বলে। অর্থাৎ পরিপাক হচ্ছে এমন কিছু জৈব রাসায়নিক প্রক্রিয়ার সমষ্টি। জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলো বলতে আমরা অবশ্যই বিক্রিয়াগুলোকেই বোঝাচ্ছি, যার মাধ্যমে কার্বোহাইড্রেট, প্রোটিন ও লিপিড অর্থাৎ জটিল খাদ্যবস্তুগুলো বিভিন্ন হরমোন ও এনজাইমের সহায়তায় ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে কিসে পরিণত হচ্ছে? একদম সরল পদার্থে পরিণত হচ্ছে এবং পরবর্তীতে সেটা রক্তে মিশে যাচ্ছে, অর্থাৎ তরল বলতে পারছি আমরা, এবং এমনভাবে ভেঙে যাচ্ছে যেন ওই উপাদানগুলো আমাদের যে দেহকোষ আছে তার দ্বারা গ্রহণযোগ্য হতে পারে। এখন প্রশ্ন থেকে যায়, তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, স্যার হরমোনের প্রভাবে কীভাবে হয় ঘটনাটি? হরমোনের প্রভাবে হয় অর্থাৎ খেয়াল করে দেখবে আমাদের দেহের বিভিন্ন গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেই হরমোনগুলো সেই উৎপত্তি স্থল থেকে এসে দূরবর্তী স্থানে এসে কোনো একটি নির্দিষ্ট কাজে প্রভাব বিস্তার করে এবং বিক্রিয়াটি সম্পন্নর সাথে সাথে সেটি নিজেও নষ্ট হয়ে যায়। এনজাইম কিন্তু নষ্ট হয় না, এনজাইম বিক্রিয়া শেষেও থেকে যায়, কিন্তু হরমোন নষ্ট হয়ে যায়, অতিরিক্ত হরমোন বিক্রিয়ায় থেকে যায় না। এখন এই যে হরমোনগুলো বিক্রিয়ার উপর তাদের প্রভাবটা কি? এই হরমোনগুলো দেখা যায় বিক্রিয়াগুলোকে আরও সহজতর উপায়ে বিভিন্ন অংশের সাথে যুক্ত হতে বা বিভিন্ন অন্য কোনো এনজাইমকে সে প্রভাবিত করছে, যেন এই এনজাইমগুলো এখানে এসে সে যেন পরিপাক এই প্রক্রিয়াগুলোতে একটা ভূমিকা পালন করে। অর্থাৎ হরমোন নিজেই উপস্থিত থেকে এনজাইমকে সে ইনস্টিগেট করছে, প্রভাবিত করছে যেন এনজাইমগুলো এখানে এসে কাজটি সম্পূর্ণ করতে পারে। আচ্ছা, এই সম্পর্কিত আরও ডিটেলস আমরা পরবর্তী ভিডিওগুলোতে পাবো। আশা করছি তোমরা সে পর্যন্ত ভিডিওগুলো দেখবে এবং অবশ্যই মাঝখানে বলে রাখি, যদি কোনো প্রশ্ন তৈরি হয় তোমার মনে হয় যে কোনো প্রশ্ন থেকে যাচ্ছে, কোনো বিষয় তোমার কাছে ক্লিয়ার না, অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। যদি মনে হয় যে উত্তরটি আরও ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে দিতে পারলে ভালো হয়, তাহলে আমি নতুন আরেকটি ভিডিও বানাবো তোমাদের জন্য। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডটিতে চলে যাই। পরিপাকের প্রকারভেদ। পরিপাক দুই প্রকার, যান্ত্রিক পরিপাক ও রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক পরিপাক এই শব্দটি শোনার সাথে সাথে তোমার মাথায় যে শব্দটা আসবে সেটা হচ্ছে যন্ত্র। আমাদের বডিটাও কিন্তু একটা যন্ত্র। আমরা যখন খাবারটা মুখে দিই সাথে সাথে আমাদের দাঁত দিয়ে আমরা খাবারটা চিবুই, আমাদের উপরের তালু, আমাদের জিহ্বা দিয়ে খাবারগুলোকে আমরা চেপে ধরি, একদম পিষে ফেলি, সেই খাবারটাকে আমরা ঠেলে দিই আমাদের পরবর্তী অংশে, খাদ্যনালীর পরবর্তী অংশে। খাদ্যনালীর পরবর্তী অংশে আছে আমাদের এখানে আছে মুখ গহ্বর, সেখান থেকে আসবে হচ্ছে গলবিল, অন্ননালী, সেখান থেকে আসবে
পাকস্থলী, পাকস্থলী থেকে আসবে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র হয়ে পরবর্তী অংশগুলো। যাই হোক, এখানে খাদ্যনালীতে আসার পরপরই খাদ্যগুলোর উপর এক ধরনের চাপ তৈরি হয়, খাদ্যগুলোর উপর এক ধরনের চাপ তৈরি হয়, অর্থাৎ আমাদের এই খাদ্যনালীও এক ধরনের চাপ তৈরি করছে, যেটাকে আমরা বলি পেরিস্টালসিস। পেরিস্টালসিস পেরিস্টালসিস কি জিনিসটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বলছি। খাদ্যটি এখানে নামার সময় এই পেশিগুলো, দুই পাশে খাদ্যনালীর দুই পাশের পেশি খাদ্যকে যে চাপ দিয়ে ধরে, এবং যখন চাপ দিয়ে ধরে তার দুই পাশের অংশে পেশিগুলো রিল্যাক্স থাকে, শিথিল থাকে, আর যে অংশটাতে খাদ্যটাকে চাপ দিয়ে ধরে সেই জায়গাটা খুব বেশি পরিমাণে খাদ্যটাকে চাপ দিয়ে ধরে, সেই জায়গাটা শিথিল থাকে না, খুব সংকুচিত অবস্থায় থাকে, এবং এই অবস্থায় খাদ্যের উপর একটা খুব বড় চাপ পড়ে, যে চাপের ফলে খাদ্যগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ মুখ গহ্বরে আমার তালু, আমার জিহ্বা এবং দাঁত দিয়ে খাদ্যটাকে এমনিতেই চিবিয়ে ছোট করা হয়েছে, এরপর খাদ্যনালীতে গিয়ে সেগুলো আরও ক্ষুদ্র অংশে বিভক্ত হচ্ছে, এবং পরবর্তীতে যখন আমাদের পাকস্থলীতে যাচ্ছে, পাকস্থলীর পেশিও, পাকস্থলীর যে অন্তর্গাত্রের পেশি আছে সেগুলো এক ধরনের অনিচ্ছিক পেশি, সেগুলো খাদ্যের উপর একটি চাপ তৈরি করছে, যার ফলে এই যে একটা যান্ত্রিক চাপ খাদ্যের উপর পড়ছে, ফলে খাদ্যগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হচ্ছে, এবং পাকস্থলীতে যাওয়ার পর এই অংশগুলো, এই যে তাদের ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটাকে আমরা বলতে পারি কাইম, বা একটা মণ্ড, খাদ্যের একটি মণ্ড, যেটাকে আমরা বলি কাইম। অর্থাৎ যান্ত্রিক পরিপাক কি? গৃহীত খাদ্যের পরিপাকযোগ্য অংশ চেবানো, মানে আমি যেটা পরিপাক করতে পারছি তার অংশ অবশ্যই চেবানো, গলাধ্যকরণ অর্থাৎ গিলে ফেলা, এবং পরিপাকনালী অতিক্রমের সময়, পরিপাকনালী যখন অতিক্রম করছে, মাংসল পেশির সঞ্চালনের মাধ্যমে খাদ্যের ক্ষুদ্র কণায় পরিণত হওয়াকে যান্ত্রিক পরিপাক বলে। অর্থাৎ খাদ্যনালী যখন খাদ্যকণাটা পার করছে, তখন এই পেশির যে একটি চাপ বা সঞ্চালন এখানে খাদ্যের উপর পড়ে, তার ফলে খাদ্য আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে যাওয়াকেই আমরা যান্ত্রিক পরিপাক বলে থাকি। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবার চলে আসে আমাদের রাসায়নিক পরিপাক। দুই প্রকার আমরা জেনেছিলাম, রাসায়নিক পরিপাক এবং যান্ত্রিক পরিপাক। রাসায়নিক পরিপাক অর্থাৎ তুমি এই কথাটা শোনার সাথে সাথেই বুঝতে পারবে যে এটার সাথে রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার একটি ব্যাপার আছে। অর্থাৎ আমার যে খাদ্যগুলো আমি খেয়েছিলাম একটু আগে, যে খাদ্যগুলো আমি মুখ দিয়ে চিবিয়েছি, আমি খাদ্যনালী দিয়ে সে খাদ্যর উপর একটি চাপ প্রয়োগ হচ্ছে, খাদ্য আমার যে পাকস্থলী সেটিও আমার সেই খাদ্যগুলোকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভেঙে যাওয়ার জন্য চাপ প্রদান করেছে। সেই খাদ্যগুলোই যখন আমার মুখে থাকা, পাকস্থলীতে থাকা বা অন্ত্রে থাকা HCl, এনজাইম ও বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে আসা বিভিন্ন ধরনের রস বা জুস আমরা যেটাকে বলি, তার মাধ্যমে সেই অংশগুলো ভেঙে একদম দেহের গ্রহণযোগ্য উপাদানে পরিণত হয়। দেহের গ্রহণযোগ্য উপাদান বলতে অবশ্যই আমরা গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলকে বোঝাচ্ছি। গ্রহণযোগ্য উপাদানে পরিণত হচ্ছে, সেই বিক্রিয়াগুলোকে আমরা একসাথে বলছি রাসায়নিক পরিপাক, বা সেই পদ্ধতিটাকে আমরা বলছি রাসায়নিক পরিপাক। ভেরি সিম্পল, মানে যে বিক্রিয়ায় আমার মুখে থাকা লালার রস, আমার পাকস্থলীতে থাকা এনজাইম বা আমার ক্ষুদ্রান্তে থাকা এনজাইম বা পাকস্থলীতে থাকা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক গ্রন্থি, আমার অন্ত্রে থাকা আন্তরিক গ্রন্থি থেকে নিঃসৃত আন্তরিক রস বা গ্যাস্ট্রিক রস, সেগুলোর মাধ্যমে যখন আমি আমার খাদ্যগুলোকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বা সরল উপাদানে ভেঙে ফেলছি, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো রাসায়নিক পরিপাক। আই হোপ তোমরা তোমাদের বেসিকটা ধরতে পেরেছো এখান থেকে। আশা করছি তোমরা উপকৃত হচ্ছ। যদি ভিডিওটি দেখে তুমি উপকৃত হও, তোমার ভালো লাগে, অবশ্যই ভিডিওটি তোমার কাছের যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে শেয়ার করবে, যেন তারাও তোমার মতোই উপকৃত হতে পারে, তারাও এখান থেকে কিছু শিখতে পারে। এখন চলে আসছি আমরা পরিপাকতন্ত্রে। পরিপাকতন্ত্রকে
আসলে এই পরিপাকের সাথে জড়িত যে অঙ্গগুলো, পরিপাকের সাথে জড়িত যে অঙ্গগুলো এবং গ্রন্থিগুলো একত্রিতভাবে রয়ে যায়, সেই পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি অর্থাৎ সমগ্রটাকেই, সিস্টেমটাকেই আমরা একসাথে বলবো পরিপাক তন্ত্র। অর্থাৎ খাদ্য গ্রহণের থেকে শুরু করে খাদ্যকে পরিপাক পর্যন্ত যে অঙ্গ এবং গ্রন্থিগুলো পরিপাক ও শোষণে সমন্বিতভাবে সাহায্য করছে, তাদেরকে একত্রিতভাবে আমরা বলবো পরিপাক তন্ত্র। যে পরিপাক তন্ত্রটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে পরিপাক নালী, অন্যটি হচ্ছে পরিপাক গ্রন্থি। পরিপাক নালী অর্থাৎ একটা টিউব, এটা একটা টিউব। কি টিউব? আমরা জানি একটা টিউব বা একটা নলের দুইটা মাথা থাকে। এখানে আমাদের দেখা যাচ্ছে মুখের একটি মাথা আছে এবং ঠিক পায়ুতে একটি মাথা আছে। তার মানে এইটা হচ্ছে আমাদের পরিপাক নালী, রাইট? তো পরিপাক নালীর একটি ছিদ্র হচ্ছে আমাদের মুখ, আর একটি ছিদ্র হচ্ছে আমাদের পায়ু ছিদ্র অর্থাৎ অ্যানাস। ওকে, একটা হচ্ছে মাউথ আর একটা হচ্ছে অ্যানাস। তো এই যে টিউবটা যেটা মুখ থেকে শুরু হয়েছিল এবং পায়ুতে গিয়ে শেষ হয়েছে, সেই টিউবটাকেই আমরা বলবো পরিপাক নালী, যেখানে অনেকগুলো অংশ রয়েছে, মুখ গহ্বর, গলবিল, অন্ননালী, এখানে অন্ননালীটা তারপরে সে আসবে পাকস্থলীতে, পাকস্থলীতে থেকে যাবে ক্ষুদ্রান্তে, ক্ষুদ্রান্ত থেকে সেটা যাবে বৃহদান্ত্রে এবং সর্বশেষ এটা আসবে পায়ুছিদ্রে, মলাশয় হয়ে পায়ুছিদ্রে। তো এই হচ্ছে পরিপাক নালী। আমি ধারণা করছি বা আশা করি তোমরা ক্লাস 9-10-এ এই বিষয়ে পড়াশোনা করেছো, তোমরা জানো বিষয়গুলো কি। এরপর আসতেছে পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থিতে বেশ কতগুলো অঙ্গ আছে, যেমন আমাদের যে লিভার, যেটিকে আমরা আমাদের দেহের দ্বিতীয় বৃহত্তম অঙ্গ নামে জানি, সেই দ্বিতীয় বৃহত্তম অঙ্গটি আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি, অর্থাৎ লিভার আমাদের দেহের সবচেয়ে বড় গ্রন্থি হিসেবে কাজ করে। পরবর্তীতে আসে পাকস্থলীতে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থি, এবং এখানে একটি তোমরা অগ্নাশয় দেখতে পাচ্ছ, অগ্নাশয় এটিও একটি গ্রন্থি, প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেটি একটি মিক্স গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি হিসেবে কাজ করে। এগুলো আমরা ডিটেলস আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও পড়ব। এবং আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, এখানেও আন্তরিক গ্রন্থি আছে, যেখান থেকেও বিভিন্ন ধরনের আন্তরিক রস নিঃসৃত হয় যা পরিপাকে সাহায্য করে। লিভার থেকে নিঃসৃত হয় বাইল বা পিত্তরস, পাকস্থলী বা গ্যাস্ট্রিক জুস, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়, যেখানে বিভিন্ন ধরনের এনজাইম রয়েছে। এবং অগ্নাশয় থেকেও দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের হরমোন এবং এনজাইম নিঃসৃত হচ্ছে, যা পরিপাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা, খুব বেসিক একটা আলোচনা ছিল পরিপাক নিয়ে। আশা করছি আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরও ডিটেলসে যাব, পরিপাক কীভাবে হয়, কোথায় কীভাবে পরিপাক হচ্ছে, সেই বিষয়গুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তো অবশ্যই সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের যে চ্যানেলটি আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তী ভিডিওগুলো আসলে যেন তুমি সেটি পাও সেটা নিশ্চিত করবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো আজকে তোমাদের বাড়ির কাজ খুবই ছোট কিছু টপিক দিয়ে সাজানো হয়েছে, খুব অল্প কথায় কিছু বাড়ির কাজ। পরিপাক কী, যান্ত্রিক পরিপাক বলতে কী বোঝো, রাসায়নিক পরিপাক বলতে কী বোঝো, পরিপাক তন্ত্র বলতে কী বোঝো, এবং পরিপাক নালীগুলোর অংশগুলোর নাম লিখো। খুব সহজ কিছু টপিক, সবগুলোই প্রায় 1 মার্ক বা 2 মার্কের কোয়েশ্চেন, জ্ঞানমূলক অনুধাবনমূলক কোয়েশ্চেন। আশা করছি এগুলো তোমাদের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ বয়েজ, সবাই ভালো থাকো, সবাই বাড়িতে থাকো, নিজেকে সুস্থ রাখো, নিজের ফ্যামিলি মেম্বারগুলোকে সুস্থ থাকতে সাহায্য করো। আর অবশ্যই আবারও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ।